জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মানুষকে অভ্যাস পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টা। তরুণদের নেতৃত্বে ক্ষতি মোকাবেলার আশাবাদ। So this is the kind of thing we have to find a banking system completely different than having a big signboard, big office, big lobbying and so on. That's the wrong way of talking about businesses. বিতর্কিতদের উপদেষ্টা পরিষদে না রাখার আহ্বান মির্জা ফখরুলের। শেখ মুজিবের ছবি সরানোর বক্তব্যের জন্য কয়েক ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ রিজভীর। বিপ্লবী চেতনার বদলে আমলা নির্ভর হচ্ছে সরকার, অভিযোগ হাসনাতের। রাষ্ট্র সংস্কারের রূপরেখা দাবি, অধিকাংশ উপদেষ্টা একই বিভাগের হওয়ায় সমালোচনা। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে চিফ প্রসিকিউটরের চিঠি। হত্যা ও লাশ গুমের ঘটনায় কয়েক পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনা তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে। 5 আগস্টের পর ঢালাও মামলা নিয়ে বিব্রত সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত ও শাস্তির সুপারিশের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব মানবাধিকার কমিশনের। ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি পরিকল্পনা উপদেষ্টার। দাবি মেনে নেয়ায় জগন্নাথে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত। ডেঙ্গুতে প্রাণ গেল আরও 7 জনের। রাজধানী সহ সারা দেশে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের। 30 দিনের মধ্যে দিতে হবে প্রতিবেদন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে চীনের গুয়াংডং প্রদেশের একটি স্পোর্টস সেন্টারের মাঠে শরীর চর্চারত নাগরিকদের গাড়ি চাপা, প্রাণ গেল কমপক্ষে 35 জনের। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মানুষের অভ্যাস পরিবর্তনের সবচেয়ে জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, এই ক্ষতি মোকাবেলায় অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সন্ধ্যায় আজারবাইজানে বাংলাদেশ প্যাভিলিয়নে এক মত বিনিময়ে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। বাকুতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্ষুদ্র কৃষকদের ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেদারল্যান্ড সরকারের সাথে বাংলাদেশের যৌথ উদ্যোগে এ আয়োজনে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ুর প্রভাবে হুমকির মুখে কৃষি, কমছে উৎপাদন, হতাশ হচ্ছে কৃষক। খাদ্য উৎপাদন থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখলেও তার সুবিধা পাচ্ছেন না কৃষক। He's not only a farmer, he's other activities. So you have to see his pedigrees in totality, not just a seasonal need for this crop or seasonal need for that crop. কৃষিতে নারীর অবদান অপরিসীম উল্লেখ করে তাদের নানা ঝুঁকির কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। দেশের ব্যাংকিং ব্যবস্থা মূলত উচ্চবিত্তদের জন্য ছিল, সেখানে নারী ও কৃষকদের অংশগ্রহণ নিশ্চিত করতেই গ্রামীণ ব্যাংক কাজ শুরু করেছিল বলেও উল্লেখ করেন তিনি। জলবায়ু জনিত আজকের সংকট মূলত মানুষের তৈরি, তাই এর সমাধানও তাদেরই করতে হবে বলে মত এই নোবেল বিজয়ীর। অন্য সব খাতের মতো জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও তরুণরাই নেতৃত্ব দেবেন বলে আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। এদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় প্রতিশ্রুত অংশের 75%ই পায় না বাংলাদেশ। এই অবস্থানের কথা তুলে ধরে বিপদগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ দেওয়ার সুস্পষ্ট ঘোষণা চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিকদের কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম। আজারবাইজানের বাকু থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে মঙ্গলবার ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুরস্ক ও মালদ্বীপের প্রেসিডেন্ট এবং পাকিস্তান, নেপাল আর ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। ফিফা প্রেসিডেন্ট সহ আরও কিছু আন্তর্জাতিক সংস্থার প্রধানও দেখা করেন নোবেলজয়ী ডক্টর ইউনূসের সাথে।
বুধবার ওয়ার্ল্ড লিডার সামিটে বক্তব্য রাখবেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে হঠাৎ বন্যা, তীব্র খরাসহ জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাপকভাবে যে বাংলাদেশ হুমকির মুখে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। দীর্ঘদিন ধরে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিয়ে আলোচনা হলেও কাজের কাজ হয়নি কিছুই। ন্যূনতম কার্বন নিঃসরণ করলেও শিল্পোন্নত দেশগুলোর দায়িত্বহীন আচরণে প্রতি বছর $12 বিলিয়ন মতো ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। যদিও এজন্য দায়ী দেশগুলো ক্ষতিপূরণ ইস্যুতে এখনো উদাস। এ সংকটের গ্রহণযোগ্য সমাধান এবার চাইবে ঢাকা। আমরা ইনভেস্ট করছি প্রায় $3 বিলিয়ন, তো আমার ক্ষতির শিকার হচ্ছে $11.5-12 বিলিয়ন। তো সেই জায়গায় আমার $8-8.5 বিলিয়ন মতো একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এই টাকাটা আসবে থেকে, আমি তো প্রচুর রিচ কান্ট্রি না। সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া কিংবা কানাডার মতো শিল্পোন্নত দেশগুলোর শীর্ষ নেতারা না আসায় এবারও এই সম্মেলনের সফলতা নিয়ে সন্দিহান পরিবেশবাদীরা। জলবায়ু পরিবর্তনের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সব হারানো মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের কথা আলোচনা হওয়ার কথা এই সম্মেলনে। তা হয়ও বটে, কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয় কতটুকু তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে এখন। আর তাই বাংলাদেশ বলছে কেবল প্রতিশ্রুতি নয়, ক্ষতিপূরণের অর্থ কিভাবে কবে পাবে বাংলাদেশের মতো দেশগুলো তার সুস্পষ্ট ঘোষণা এবার চাইবেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে যুক্ত করে বিতর্ক না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সংস্কারের বিষয়গুলো দ্রুত শেষ করতে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে লালমনিরহাটের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সহকর্মী আনিসুর রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সরকার মাজহারুল মান্নান। লালমনিরহাট সদরের বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বর্ণাঢ্য আয়োজন। ভাওয়াইয়ার সাথে ছিল দেশাত্মবোধক গান আর নাচ। বেলা 2:45 মাঠে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম ভালোভাবে শুরু করেছে। পুলিশ বাহিনীকে কার্যকরের মাধ্যমে সংস্কার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করা হলে বিতর্ক বাড়বে। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করতে সহনশীলতার মাধ্যমে সংস্কার কমিশনকে সময় দিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ নির্বাচন হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। আমরা যেখানে যেতে চাই তার প্রধান ফটক হচ্ছে আপনার নির্বাচন। মির্জা ফখরুল বলেন, 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। এই সরকারকে আমি বলেছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না। তাই করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করতে পারেন, আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন, এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, লালমনিরহাট। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যথাযথ সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।
মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। সকালে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ঘটনার প্রতিক্রিয়ায় এমন বক্তব্য দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান। বক্তব্যের কয়েক ঘন্টা না পেরোতেই নিজের বক্তব্য প্রত্যাহার করেন তিনি। একই সাথে দুঃখ প্রকাশ করেন রিজভী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, তিনি ভেবেছিলেন বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি ঝোলানো, সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল গণভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী বলেন, বিএনপির সাথে যুক্ত থাকায় পদোন্নতি পাননি অনেক ডাক্তার। যারা সচিব, স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদের দেশ বদলে কোনো অবদান নেই, করেন সেই মন্তব্য। অত্যন্ত ভালো ডাক্তার, লেখাপড়ায় অত্যন্ত ভালো, অধিকাংশই পোস্ট গ্র্যাজুয়েশন করা। কিন্তু শেখ হাসিনা দেশের মধ্যে সংকীর্ণতা এবং বিভাজন এত বেশি তৈরি করেছিলেন, কেউ যদি ছাত্রদল করে অথবা ছাত্র জীবনে যদি কেউ ছাত্রদল নাও করে, কারো বাবা এলাকার বিএনপির সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নেন। বলেন, যথাযথ সংস্কারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সংস্কারের নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে জাতীয় ঐক্যমতের ব্যাপার আছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন। বিএনপির এই শীর্ষ নেতা জানান, অন্তর্বর্তী সরকার সংস্কার ও আওয়ামী লীগ কেন্দ্রিক সব সমালোচনাকে পাশে রেখে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের দিকেই মনোযোগ বিএনপির। এটা বিএনপির একা সংস্কারের বিষয় না, এটা সমস্ত জাতির ঐক্যমত্য একটি চিন্তার প্রতিফলন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, ব্যক্তিগত পছন্দে যাদের উপদেষ্টা করা হচ্ছে তারা বিপ্লবের স্পিরিট বোঝেন না। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্য সংগঠনগুলোও বলছে প্রায় একই কথা। রাষ্ট্র সংস্কারে এখনও দৃশ্যমান রূপরেখা কেন দেয়া হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন তাদের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 3 মাসের মাথায় নিয়োগ দেয়া হয় নতুন 3 উপদেষ্টা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের পর রাতেই পুনর্বণ্টন হয় মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এখন উপদেষ্টা পরিষদের সদস্য 24 জন। কোন যোগ্যতায় কাদের উপদেষ্টা বানানো হচ্ছে এ প্রশ্ন তুলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রাজধানীর বাইরেও বিক্ষোভ হয় কয়েক জায়গায়। এটার উপরে কি আমরা আস্থা রাখতে পারি? উপদেষ্টা নিয়োগ নিয়ে কেন এত আপত্তি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, নতুন উপদেষ্টা নিয়োগে প্রাধান্য পায়নি বিপ্লবের চেতনা। কারো কারো নামে মামলা রয়েছে, কারো কারো হচ্ছে এই 16 বছরে যে ফেসিস্ট রেজিম খুনি শেখ হাসিনার কে তোষণের রাজনীতির সাথেও যুক্ত ছিল, তাদেরকে আবার উপদেষ্টা মহলে পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণার শামিল। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও মনে করেন, ব্যক্তিগত পছন্দেই হচ্ছে নিয়োগ। তারা আধা সংবিধান এবং আধা বিপ্লব মেনে আসলে রাষ্ট্র পরিচালনা করছে। সুশীল ব্যক্তিত্ব যারা, তাদেরকে এনে যদি আপনি একটি বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদ বানান, সেই সরকার কখনোই আসলে বিপ্লবী ভূমিকা পালন করতে পারে না। বিপ্লবের চেতনার চেয়ে সরকারের মনোযোগ অন্যদিকে বেশি কিনা সে প্রশ্ন তুলেছেন হাসনাত। রিভলিউশনারি স্পিরিটের পরিবর্তে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক একটি সরকার হচ্ছে, অর্থাৎ অতীতের সরকারের মতো কনস্টিটিউশন, ব্যুরোক্রেসি, রেড টেপিজম এগুলোর মধ্যে আমাদের মনে হয়েছে বন্দী হয়ে গিয়েছে। উপদেষ্টা পরিষদে 24 জনের মধ্যে 13 জনই একটি বিভাগের। এটিকে চরম বৈষম্য হিসেবে বিবেচনা করতে চান আন্দোলনের অনেক ছাত্র জনতা। সব জায়গা থেকে উপদেষ্টা ইনক্লুড না হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি যে বৈষম্যটি একটি মাত্রায় থেকে যাচ্ছে। যেটি সবসময় শেখ হাসিনা করেছে যে গোপালগঞ্জকে প্রাধান্য দেওয়া, এখন যদি ডক্টর ইউনূস স্যার সবসময় চট্টগ্রামকেই প্রাধান্য দেন, এটি কিন্তু ঠিক হবে না। সংস্কার কমিশনগুলো কোথায় কিভাবে করবে সংস্কার, এ নিয়ে দৃশ্যমান রূপরেখা দেখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সংস্কারটা কোন পথে করতে যাচ্ছে, কতদিন লাগবে এবং এই সংস্কারে কোন অবজেক্টিভসগুলো সামনে রেখে এই সংস্কারগুলো হবে, কোন ডেডলাইনের মধ্যে এই সংস্কারগুলো আমরা অর্জন করব। এই হাসনাত আব্দুল্লাহ বলেন, সবকিছুতেই শিক্ষার্থীদের পরামর্শ নিতে হবে এমন নয়, তবে কাজগুলো ঠিকঠাক করলেই হলো। এই সরকারের মধ্যে এই বিপ্লবী স্পিরিটটি সবচেয়ে বেশি অনুপস্থিত। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রনাগরিককে সবচেয়ে বেশি ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পুলিশকে অনুরোধ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়ে অনুরোধ জানান চিফ প্রসিকিউটর। এর আগে হত্যা ও গণহত্যার মামলায় তাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া যাত্রাবাড়ি এলাকার গণহত্যা, লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট তিনি দেশ থেকে চলে যাওয়ার পর শহীদদের স্বজনরা অভিযোগ দাখিল করতে থাকেন তদন্ত সংস্থায়। এরপর প্রক্রিয়া শেষে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আদেশ দেন পলাতকদের গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার। এরই ধারাবাহিকতায় রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করার জন্য 10 নভেম্বর চিঠি দেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলে অভিযুক্তের অপরাধ বিষয়ক যাবতীয় তথ্য, মামলার কপি সহ বিভিন্ন বিষয়ে যাচাই করে সিদ্ধান্ত নেয় ইন্টারপোল। সেক্ষেত্রে ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া বা না হওয়া মুখ্য নয়। তাজুল ইসলাম জানান, ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম। জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না, কিন্তু কোনো নির্দোষ অফিসার যাদের সম্পৃক্ততা তদন্তে সঠিকভাবে না পাওয়া যাবে তাদেরকে আমরা কোনোভাবেই এই আদালতে বিচারের মুখোমুখি করব না। এনটিএমসি সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পর যেভাবে ঢালাও মামলা হচ্ছে তাতে সরকার বিব্রত বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় নতুন আইন করে বিচারক নিয়োগের কথাও জানান আইন উপদেষ্টা। বলেন, সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে বিচার বিভাগে আর কোনো সমস্যা থাকবে না। বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে গেল 3 অক্টোবর 8 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর গেল 1 মাস ধরে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ নানা অংশীজনের সাথে বৈঠক করে কমিশনের সদস্যরা। মঙ্গলবার বিকেলে প্রথমবারের মতো বৈঠক করেন আইন উপদেষ্টার সাথে। বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলের মতো আগামীতে যেন কেউ গায়েবী মামলা করতে না পারে তা নিয়ে আলোচনা হয়েছে কমিশনের সাথে। এ সময় 5 আগস্টের পর ঢালাও মামলার সমালোচনা করেন আইন উপদেষ্টা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত, আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। ওনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা যে ওনারা আমাদের আইনগতভাবে কিভাবে জিনিসটা ট্যাকল করা যায় ওই পরামর্শটা নিতে এসেছি। বৈঠকে উঠে আসে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রসঙ্গও। আইন উপদেষ্টা বলেন, বিচারক নিয়োগে নতুন আইন করতে চায় সরকার। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি, এবং আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন যাবত আছে। 2008 সনে এরকম একটা আইন হয়েছিল। আমরা এটাকে আরও বেশি
ওই আইনটা কিন্তু পরে আর মানে আইনে রূপান্তরিত হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকার এসে ওটাকে আর আইনে রূপান্তরিত করে নাই। আমরা এরকম একটা ওই আইনটাকে আরও বেশি যুগোপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি। পরে কমিশনের কাজের অগ্রগতির কথা জানান সদস্য ফরিদ আহমেদ শিবলি। বলেন, অল্প কিছুদিনের মধ্যেই জমা দেয়া হবে সুপারিশ। আগামী কিছুদিনের মধ্যেই আমরা একটা সুপারিশ আকারে আমাদের কমিশনের মতামত। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তার সরাসরি তদন্ত করতে চায় জাতীয় মানবাধিকার কমিশন। এমনই কিছু বিষয়ে যুক্ত করে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। কমিশন সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সরাসরি তদন্তের এখতিয়ার পেতে মানবাধিকার কমিশন আইনের 18 ধারা বাতিল করা দরকার। কমিশনের সমন জারির পরও যদি কেউ হাজির না হয় তার বেলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর ক্ষমতাসহ বেশ কিছু প্রস্তাবনার কথা বলা হয়েছে। এছাড়া কমিশনের চেয়ারপারসন ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য বাছাই কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে 9 জন করার প্রস্তাব দেওয়া হয়। এক্ষেত্রে প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি রাখার পরামর্শ আসে কমিশন সভা থেকে। এক্ষেত্রে সুশীল সমাজের একজন প্রতিনিধিও রাখা যেতে পারে বলে মতামত দেওয়া হয়। সংবিধান পরিবর্তনের সকল দলের সাথে আলোচনার আহ্বান জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান বক্তারা। তারা সংবিধান সংস্কার, বিচার বিভাগকে কার্যকর করা এবং নির্বাচন দেওয়ার মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে জাতীয় ঐক্যের ফাটল ধরার সুযোগ নিয়ে যেন ফ্যাসিবাদী শক্তি আবার ফিরতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান আলোচকরা। সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। সংবিধান পরিবর্তন বা দেশের পরিবর্তন সবাই মিলে একসাথে করতে হবে। বিভাজন চলতে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা জানান বক্তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর বিপ্লব একে অপরের বিরোধী নয়। সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের উন্নতি হবে না। ৭১-এর যে মুক্তিযুদ্ধ আর ২৪-এর যে ছাত্র জনতার বিপ্লব, তারা কিন্তু পরস্পর বিরোধী নয়, তারা একে অপরের পরিপূরক। বাংলাদেশের কোটি কোটি মানুষের চরিত্র দ্বারা, এবং আপনি যতই সংস্কার করুন না কেন, আমাদের চরিত্রের সংস্কার যতক্ষণ আমরা না করব, কোনো সংস্কার বাংলাদেশ করবে না। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, সংবিধান পরিবর্তন বা দেশের পরিবর্তন সবাই মিলে করতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র শেষ করে দিয়েছেন, নির্বাচন ধ্বংস করে দিয়েছেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেই নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। ওই রকম একটা নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্রের একটা মূল্যবোধ আসবে, ওটার উপর দাঁড়িয়ে আমরা একটা গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে পারব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট শক্তি বসে নেই, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করতে চাইছে। ক্ষমতার পৃথকীকরণ হিসেবে বিচার বিভাগের যে স্বাধীন জায়গাতে যাওয়া, এটার ব্যাপারে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই। সেই জায়গায় যেতেই হবে। আমাদের সংসদকে কার্যকর করতে হবে এবং সেইখানে ৭০ অনুচ্ছেদ তার সংস্কার ছাড়া সংসদ কার্যকর হবে না। সেমিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে শিক্ষার্থীদের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, এ ধরনের পরিস্থিতির এখানেই ইতি টানা উচিত। ৩ মাস আগে যে গণকোটা ছিল আমাদের মধ্যে, ৩ মাস পরে আজকে ঐক্যের মধ্যে আমি কিছু ভাঙন বিভক্তির আলামত দেখছি, আমি কিছু ফাটল রেখা দেখছি, এবং যেই ফাটল রেখা দিয়ে আমি দেখছি অতীত ফ্যাসিবাদী শক্তি নতুন করে তারা ফিরে আসার তারা আবার চেষ্টা করছে। বক্তারা সংবিধান সংস্কারে যেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেই লক্ষ্যে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এসব ব্যাপারে তারা কার্যকরী, তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। সরকারের উপদেষ্টা পরিষদের রাজশাহী ও রংপুর বিভাগ থেকে কমপক্ষে 4 জন উপদেষ্টা নিয়োগ সহ আঞ্চলিক বৈষম্য নিরসনের 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তরবঙ্গের ছাত্র জনতা। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি আদায় না হলে তারা যমুনা সেতু অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ফ্যাসিবাদের হাতকে যারা শক্তিশালী করেছিল তাদের এখন উপদেষ্টা বানানো হচ্ছে, অথচ উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নেই। মোস্তফা সারোয়ার ফারুকীর অপসারণ দাবি করে মাহিন সরকার অভিযোগ করেন, ফারুকী কখনো বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করেনি,
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বিভিন্ন বিপ্লবে রক্ত দিয়ে বিজয় এনেছেন উত্তরবঙ্গের মানুষ, কিন্তু এই বিজয়ের ফল বরাবরই ভোগ করে অন্যরা। শুধু একটি বিভাগ থেকেই 13 জন উপদেষ্টা নেওয়া হলেও উত্তরবঙ্গের 16টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। উত্তরবঙ্গে 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। উত্তরবঙ্গের 16টি জেলাকে অবহেলিত করা হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। বিতর্কিত ব্যক্তিদের শপথ পড়ালেন, তাদের ম্যান্ডেট কে দিয়েছে? এই সরকারকে যেমন ভালোবেসে আদর করে গদিতে বসানো হয়েছে, ঠিক তেমনি টেনেও নামাতে আমাদের সময় লাগবে না। সরকারি কাজে নিয়োজিতদের দুর্নীতির বিষয়ে কঠোর হচ্ছে সরকার। কাজের স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয়দের সম্পৃক্ত করা হবে। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার কর্মসূচি প্রত্যাহার করা হয়। সরকারি কাজের মান খারাপ, দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি এমন সংস্কৃতি দীর্ঘদিনের। জনমনের ধারণা পাল্টাতে এ বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চেষ্টা চলছে সরকারি প্রকল্প ও কাজে গতি আনার। মঙ্গলবার 6 উপদেষ্টা মিলে সচিবালয়ে বৈঠক করেন। সিদ্ধান্ত হয় সরকারি প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়, সোজা কথায় দুর্নীতি মুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও এরকম কিছু ব্যবস্থা করা। সরকারি কাজে ব্যয় বৃদ্ধি, অবহেলা ও দীর্ঘসূত্রতার বিষয়েও সরকারি কর্মকর্তাদের সাথে স্থানীয়দের সম্পৃক্ত করার কথা ভাবছে সরকার। এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া। একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, একটা হচ্ছে ওই যে 1000 কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ। এদিকে সচিবালয়ে বৈঠক হয়েছে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, তাদের দাবি যৌক্তিক আন্দোলনের দরকার ছিল না। প্রথম ফেজের পাশ করে দিয়েছি আমার নিজের উদ্যোগেই, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একমেকের সবাই পাশ করে দিয়েছি। আসলে ওরা অবগতই ছিল না এর সম্বন্ধে। আর তাদের ছোটখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাধান করা যেতে পারে। আগের 8টার মধ্যে 5টা তো কমপ্লিট, আর 3টা হলো চলমান আছে। তো ওই চলমান কাজগুলো এই যে আমাদের নতুন পিডি আসবেন, হ্যাঁ আমরা যেহেতু আমাদের দাবি দেওয়া পূরণ হয়েছে এবং আমরা আমাদের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে, সুতরাং আমরা আমাদের আলটিমেটাম থেকে সরে যাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের পরিচালককে অপসারণ করে নতুন প্রকল্প পরিচালক দেওয়া হবে বলেও জানানো হয়েছে ওই বৈঠক থেকে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ডেঙ্গুতে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে, আর এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1211 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। যারা মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 5, চট্টগ্রামে 1, বরিশালে 1 একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 74,800 জন এবং চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 367 জন। রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। কমিটিতে বিশেষজ্ঞ ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। অনুপ্রবেশ এবং অর্থ পাচার রুখতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। মঙ্গলবার 2 রাজ্যের 17টি স্থানে চালানো হয় অভিযান। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম, বনগাঁ, ব্যারাকপুর সহ বিভিন্ন জেলায় চলে ইডির তল্লাশি। এ সময় কলকাতা থেকে নারী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে পিন্টু হালদার নামে এক ব্যক্তির বাড়িতে স্বর্ণ পাচার, নারী পাচার এবং হুন্ডির মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনের বেশ কিছু নথি এবং তথ্য পাওয়া গেছে বলে জানান ইডির কর্মকর্তারা। কর্তৃপক্ষ বলছে, ঝাড়খণ্ডে নির্বাচনকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়। 13 নভেম্বর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এরকম শুনছি যে বাংলাদেশের সাথে একটা
মানি লন্ডারিং যোগাযোগ আছে, এইসব হাবিজাবি এইগুলো শুনছি। আসল বিষয়টা কি আমি কিছু বলতে পারবো না। গাজার উত্তরাঞ্চলে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তেল আবিব। এতে বলা হয়, সোমবার উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় 4 সেনা সদস্য নিহত হয়। এ সময় হামাসের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনাবহর। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। গত বছরের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের 376 সেনা সদস্য নিহত হয়েছে। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ইসরায়েলি সেনা সদস্য এবং নিহতদের পরিবারের মাঝে। গাজা ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অবিলম্বে গাজা ও লেবাননে হামলা বন্ধের দাবি জানান তিনি। সোমবার আরব ইসলামিক সম্মেলনে যোগ দিয়ে বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। উপত্যকায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরির জন্য দায়ী করেন তেল আবিবকে। নেতানিয়াহু প্রশাসনের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বা বাধাগ্রস্ত হচ্ছে, এমন মন্তব্য করেন সালমান। ইরানে ইসরায়েলি হামলারও নিন্দা জানান তিনি। ইরানি ভূখণ্ডে হামলা না চালানোর বিষয়ে সতর্ক করেন তেল আবিবকে। ফিলিস্তিনি ভাইদের উপর ইসরায়েলের আগ্রাসনে 1.5 লাখ মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আবারও এই গণহত্যা বন্ধের দাবি জানাই। ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে তারা। চীনের গুয়াংডং প্রতিষ্ঠিত একটি স্পোর্টস সেন্টারের মাঠে শরীরচর্চারত নাগরিকদের উপর গাড়ি উঠিয়ে দিল এক ব্যক্তি। আকস্মিক এ ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে 35 জনের, আহত হন আরও 43 জন। সোমবার স্থানীয় সময় রাত 8টার দিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির জুহাই শহরে এ ঘটনা হয়। স্পোর্টস সেন্টারটির সামনে থাকা সীমানা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি এসইউভি। এ সময় গাড়িটির নিচে চাপা পড়েন অনেকে। আহতদের দ্রুত নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করা হয় অভিযুক্ত চালককে। পুলিশের দাবি, 62 বছর বয়সী ওই চালক ইচ্ছাকৃতভাবে চাপা দিয়েছেন পথচারীদের। ধারণা, মানসিক বিকারগ্রস্ত হতে পারেন তিনি। চলছে তদন্ত।